সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দুলাল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি, মোহাম্মদপুর আইডিয়াল কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শ্রম নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় পাঠ শিরোনাম শ্রমের ধারণা, কনসেপ্ট অফ লেবার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ইতিপূর্বেই জেনেছ উৎপাদনের 4টি উপাদান: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। শ্রম হচ্ছে আমাদের উৎপাদনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি উপাদান। শ্রম ছাড়া কোনো কিছুই উৎপাদন করা সম্ভব নয়। শিক্ষার্থীবৃন্দ, এই শ্রম বলিতে কি বুঝি আমাদের সর্বপ্রথমেই জানা দরকার শ্রমের সংজ্ঞা। শিক্ষার্থীবৃন্দ, শ্রমের সংজ্ঞা বা শ্রম বলিতে আমরা কি বুঝি সে সম্পর্কে আলোচনা করিব। এখন সাধারণ অর্থে মানুষের শারীরিক পরিশ্রমকেই আমরা শ্রম বলে থাকি, কিন্তু অর্থনৈতিক ভাষায় শ্রম বলতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম, যার বিনিময়ে কিছু অর্থ উৎপাদিত হয়, তাই হচ্ছে শ্রম। তাহলে আমরা জানলাম যে মানুষের শারীরিক ও মানসিক দুইভাবেই শ্রম দান করে, দুইভাবে শ্রম নিয়োগ করে আমরা অর্থ উপার্জন করি এবং উৎপাদন কাজে এই শ্রমকে আমরা ব্যবহার করে থাকি। আমাদের এই শ্রম সম্পর্কে অর্থনীতিবিদ মার্শাল বলেছেন, মানসিক ও শারীরিক যে কোনো প্রকার পরিশ্রম যা আংশিক ও বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া কোনো উপকারের জন্য কাজে লাগে, তাই হচ্ছে শ্রম। অর্থাৎ উৎপাদন কাজে আমাদের মানসিক ও শারীরিক শ্রম যখন আমরা ব্যবহার করব, যেটা আনন্দ উল্লাস ছাড়া কোনো উৎপাদন কাজে ব্যবহৃত হবে, যার মাধ্যমে কিছু উৎপাদন বা কিছু সৃষ্টি হবে এবং আমরা অর্থ উৎপাদন করতে পারবো, সেটাই হচ্ছে শ্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শ্রম কি বা শ্রমের সংজ্ঞা এতক্ষণ আলোচনা করলাম। আমি এখন আলোচনা করব শ্রমের কিছু বৈশিষ্ট্য। তোমরা অবশ্যই পাঠ্য বইয়ে এগুলো দেখতে পাবে, এগুলো ভালোভাবে পড়তে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে শ্রম একটি জীবন্ত উপাদান। উৎপাদনের 4টি উপাদানের মধ্যে শ্রম একটি জীবন্ত উপাদান। এখানে মানুষ বিভিন্নভাবে উৎপাদন কাজে তার শারীরিক ও মানসিকভাবে শ্রম নিয়োগ করে এবং যার ফলে কিছু উৎপাদিত হয়, কোনো দ্রব্যাদি উৎপাদিত হয়। এই দ্রব্যাদি উৎপাদনের ফলে আমাদের দেশের অনেক আমরা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রীর মাধ্যমে অভাব পূরণ করতে পারি এবং তথাপি আমাদের সমাজের, আমাদের বিভিন্ন ধরনের এলাকার উৎপাদন কার্য পরিচালনার ক্ষেত্রে শ্রমের যে গুরুত্ব, এটা অনস্বীকার্য। শ্রম ছাড়া কোনো কিছুই উৎপাদন করা সম্ভব নয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই শ্রমের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা করি। উৎপাদনের একটি মৌলিক এবং জীবন্ত উপাদান হচ্ছে শ্রম। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই বিষয়টি মনে রাখবে এবং এটা অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে এবং এই জ্ঞানমূলক প্রশ্নে চলে আসে যে শ্রম কি একটি জীবন্ত উপাদান, ব্যাখ্যা করো। তাহলে তোমাদের অবশ্যই
এখানে আলোচনা করতে হবে যে শ্রম একটি জীবন্ত উপাদান। কারণ শ্রম সাধারণত মানুষের মাধ্যমেই শ্রম আসে ও বিভিন্ন ধরনের আমাদের কিছু অতীতে আমরা এই কিছু গৃহপালিত পশুর মাধ্যমেও আমরা শ্রম পেয়েছিলাম, যেমন গরু লাঙ্গল টানে, মহিষ দিয়ে আমরা গাড়ি বই, এই ধরনের কিছু পশু, সেটাও জীবন্ত একটা জীব। কাজেই তাদের মাধ্যমে যে শ্রমটা আছে সেটাও আমাদের সমাজে আমাদের বিভিন্ন উৎপাদনের ক্ষেত্রে, বিশেষ করে কৃষি উৎপাদনের ক্ষেত্রে এটা কাজে লাগে। তা তোমরা অবশ্যই শ্রম কি, শ্রমের বৈশিষ্ট্যগুলো অবশ্যই ভালো করে পড়বে। এখন আমি আলোচনা করব শ্রমের বৈশিষ্ট্যগুলো। শ্রমের বৈশিষ্ট্যগুলো কি কি? শ্রমের বৈশিষ্ট্য, শ্রমের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য সমূহ, শ্রমের বৈশিষ্ট্য সমূহ। শিক্ষার্থীবৃন্দ, শ্রমের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত হচ্ছে জীবন্ত উপকরণ। জীবন্ত উপকরণ বা উপাদান। আমরা জানি শ্রম একটি জীবন্ত উপকরণ বা উপাদান। উৎপাদনের ক্ষেত্রে শ্রম একটি অনস্বীকার্য উপাদান এবং যে কোনো কলকারখানা, কৃষিকাজ, শিল্প কলকারখানায় আমাদের উৎপাদন করতে গেলেই প্রথমে যেমন ভূমির প্রয়োজন, তার পাশাপাশি কিছু শ্রমেরও প্রয়োজন হয়ে থাকে। শ্রম ছাড়া উৎপাদন কার্য পরিচালনা করা সম্ভব নয়। কাজেই শ্রম একটি জীবন্ত উপাদান। যাদের জীবন আছে তাদেরকে নিয়েই আমরা শ্রম পেতে পারি। তার থেকেই, যাদের জীবন আছে অর্থাৎ মানুষের জীবন আছে, মানুষ থেকে আমরা শ্রম পাই এবং এই শ্রম আমরা বিভিন্ন উৎপাদন কাজে ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন করি এবং আমাদের দেশের এবং আমাদের সমাজের মানুষের অভাব পূরণ করে থাকি। কাজে শ্রম একটি অবশ্যই জীবন্ত উপাদান। দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য। শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য, অর্থাৎ শ্রমিক এবং শ্রমের মধ্যে কোনো বিচ্ছেদ করা যায় না। অর্থাৎ দুইজনে একই জিনিস, একই অংশ থেকে এটা হয়ে থাকে। একজন শ্রমিক সে শ্রম দান করে, সে শ্রম দিয়ে থাকে। যে একজন শ্রমিক কলকারখানা এবং কৃষিকাজে যে তার শ্রমটা দেয়, সেটাই আমাদের ওই কলকারখানা বা কৃষিকাজ যে ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করা হয়ে থাকে এবং তার বিনিময়ে এই শ্রমিক তার নির্দিষ্ট সময়ের জন্য যে শ্রমটা দান করে সে তার বিনিময়ে কিছু অর্থ সে লাভ করে। এজন্য একজন মানুষ যখন শ্রম দিয়ে থাকে, এই মানুষের ওই শ্রমিক এবং তার যে শ্রম, যে কাজটা সে করতেছে সেটাই তো শ্রম, তার বিনিময়ে সে অর্থ লাভ করে। কাজেই আমরা বলতে পারি শ্রমিক ও শ্রম অবিচ্ছেদ্য, সেখানে কোনো বিভাজন করা বা ভাগ করা যায় না। তৃতীয় শ্রম গতিশীল। শ্রম একটি গতিশীল উপাদান। উৎপাদন কার্যে আমাদের শ্রম আমরা নিয়োগ করে থাকি, শ্রমিক নিয়োগ করে থাকি, আর এই শ্রমিকের এই শ্রমটাই গতিশীল, অর্থাৎ এক স্তর থেকে আরেক স্তরে শ্রমটা পরিচালিত হয়ে থাকে। মানুষ তার বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন প্রকার তার সৃজনশীলতা, দক্ষতা নিয়োগ করে সে উৎপাদন কার্যে এমনভাবে এগিয়ে নিয়ে যায়, এমনভাবে সে কাজ করে যাতে করে এই যে শ্রম প্রথমে যে পর্যায়ে থাকে, পরবর্তীতে সে আস্তে আস্তে তার পরিবর্তন হয়, সে এক স্থান থেকে আরেক স্থানে যায় এবং এক স্তর থেকে আরেক স্তরে সে যায়। এজন্য বলা হয় শ্রম একটি গতিশীল
উপাদান। 4 নম্বরে আমরা দেখতে পাই শ্রম সক্রিয়। শ্রম সক্রিয়, শ্রম একটি সক্রিয় উপাদান। উৎপাদনের ক্ষেত্রে যে কোনো উৎপাদন, কৃষি, শিল্প, কলকারখানা এবং আরও যে সমস্ত উৎপাদন ক্ষেত্রে আমাদের এই শ্রম ব্যবহার হয়ে থাকে, শ্রমিকগুলো কাজ করে থাকে, সেখানে শ্রম অবশ্যই সক্রিয় থাকবে। শ্রম নিজের প্রতিভায় সে কাজ করবে এবং নির্দিষ্ট সময় তার মধ্যে অবশ্যই একটা বিধিবিধান থাকবে। সে কয়েক ঘন্টা কাজ করবে এবং সপ্তাহে কতদিন কাজ করবে সেগুলোর ব্যাপারে শ্রমিক অবশ্যই জানতে পারে, সেই অনুযায়ী সে কাজ করে। এজন্য শ্রম, যখন একজন শ্রমিক তার উৎপাদন কাজে যে কর্তার অধীনে সে কাজ করে সেখানে যখন যাবে, যখন সেই উৎপাদন কাজে নিয়োগ হবে, তখন সে অবশ্যই সক্রিয় থাকবে। সক্রিয় না থাকলে সে উৎপাদন কার্য ভালো করে সুসম্পন্ন করতে পারবে না এবং তার যে উৎপাদন কাজ সেটাও ভালো হবে না। এর ফলে তার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এজন্য একজন শ্রমিক যখন কোনো উৎপাদন কার্যে সে নিয়োগ হবে, অবশ্যই সে সক্রিয়ভাবে কাজ করবে। এরপর আসতেছে 5 নম্বর, শ্রম ক্ষণস্থায়ী। শ্রম ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, শ্রম একটি ক্ষণস্থায়ী উপাদান। এই শ্রম বা এই শ্রমিক যে শ্রমটা দেয় এটা ক্ষণস্থায়ী। একজন শ্রমিক যেহেতু কাজ করে, কাজ করতে করতে সে দীর্ঘদিন কাজ করার ফলে তার মধ্যে একটা বয়সের ভারে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, অর্থাৎ মানুষ ক্ষণস্থায়ী। এজন্য শ্রম বা শ্রমিকও হচ্ছে ক্ষণস্থায়ী। একজন মানুষ তার সারা জীবনে সব সময় একই রকম অবস্থা থাকতে পারে না। তদ্রূপভাবে এই মানুষ যেহেতু শ্রমিক, মানুষ যেহেতু কাজ করে, এই মানুষের মাধ্যম থেকে যে শ্রমটা আসে সেটাও ক্ষণস্থায়ী। একজন মানুষ যখন সাধারণত 20 বছর থেকে 50 বছর পর্যন্ত বা 60 বছর পর্যন্ত যে শ্রমটা দিতে পারে, অর্থাৎ যে কাজগুলো করতে পারে, 60 বছরে পরে সেই কাজগুলো করতে পারে না। সে শারীরিকভাবে দুর্বল হয়, বিভিন্ন ধরনের তার অসুখ বা বিভিন্ন প্রকার তার রোগ জটিলতায় সে ভুগে। এজন্য সে তখন ঠিক মতন শ্রম দান করতে পারে না। এজন্য বলা হয় যে শ্রম ক্ষণস্থায়ী। মানুষের থেকে যে শ্রমটা আসে সেটা একজন মানুষ থেকে আমরা যে শ্রমটা পাই উৎপাদন কাজে বা উৎপাদন ক্ষেত্রে, সেটা একই রকম থাকে না, পরিবর্তন হয়। সে নিয়োগ করার সময় বা যখন নিয়োগ পায় তখন থাকে একরকম, এবং দীর্ঘদিন কাজ করার ফলে তার নিয়োগের কর্তার ক্ষেত্রে দেখা যায় যে তাকে অবসর দেয়, কারণ তার একটা নির্দিষ্ট সময়ে কাজ করার ক্ষমতা লোপ পায়। এজন্য আমরা বলি যে শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী। 6 নম্বরের মধ্যে আমরা দেখতে পাই শ্রমিক শ্রম বিক্রি করে, নিজেকে নয়। শ্রমিক শ্রম বিক্রি করে, বিক্রি করে, নিজেকে নয়, নিজেকে নয়। একজন শ্রমিক যখন সে নিয়োগ হয় বা সে যখন কাজ করে, তার শ্রমটাকে সে বিক্রয় করে, শ্রমটাকে সে দান করে, কিন্তু নিজেকে সে কোনোদিন বিক্রয় করে না। একটা নির্দিষ্ট সময়ে একজন ডে লেবার মানে একদিন কাজ করবে, একদিনে কখন? সন্ধ্যা থেকে তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময় সে শ্রম বিক্রি করে, কিন্তু 4টার পরে সে আর কাজ করে না, তখন সে বাসায় চলে আসে। এই 8 ঘন্টার সময়ের মধ্যে সে যে শ্রমটা দান করে, সেই শ্রমের বিনিময়ে সে নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ উপার্জন করে। সেই অর্থর বিনিময়ে ওই শ্রমিক তার পারিবারিকভাবে সে উপকৃত হয়, সে পরিবারবর্গ নিয়ে তার অভাব অনটন পূরণ করে থাকে। কাজেই শ্রমিক
তার শ্রম বিক্রি করে, সে শ্রমটা তার শক্তিটা কিছু সময়ের জন্য বিক্রয় করে, কিন্তু তার নিজের শরীরটাকে সে বিক্রয় করে না, তার ক্ষমতাটাকে বিক্রয় করে। কাজেই বলা হয় যে শ্রমিক শ্রম বিক্রয় করে কিন্তু সে নিজেকে বিক্রয় করে না। 7 নম্বরে দর কষাকষি। দর কষাকষি। একজন শ্রমিক যখন নিয়োগ লাভ করে বা একজন উৎপাদিত প্রতিষ্ঠানে নিয়োগ পেতে চায়, তখন তার নিয়োগকর্তার সঙ্গে অবশ্যই দর কষাকষি করে। সে কত শ্রমের বিনিময়ে কাজ করবে সেটা সে অবশ্যই দর কষাকষির মাধ্যমে নির্ধারণ করে থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যেটা আলোচনা করলাম, শ্রম কি বা শ্রমের সংজ্ঞা আমরা বলিতে কি বুঝি, শ্রমের সংজ্ঞার মধ্যে তোমরা অবশ্যই এটা ভালো করে পড়িবে, কারণ এই শ্রমের সংজ্ঞা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এটা আসে। এবং আরেকটা বিষয় পড়াইলাম, সেটা হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য। এটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে তোমাদের আসতে পারে। তা শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই শ্রম কাকে বলে, শ্রমের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়িও। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। সবাইকে ধন্যবাদ।